চুক্তিতে মুক্তি, এটা কি হবে যুক্তি? সালাউদ্দিন যদি এবার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের গুমের তদন্তটা নিজে ঠিকমতো করতে পারেন কি, আর উপদেষ্টা এত পরিমাণে উপদেষ্টা এগুলোকে অন্যদিকেও অ্যাকোমোডেট করে কোনো দরকার ছিল না। আই ডু নট ফাইন্ড। আমরা নতুন সংসদ, নতুন সরকার গঠিত হওয়ার পরদিন মধ্য দুপুরে আমরা আলোচনায় শুরু করছি। আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিশ্লেষক বদিউর রহমান। বদিউর রহমান, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। প্রতিমন্ত্রী বিভিন্ন পদে গতকালকে থেকে আজকে ভালো আছেন? গতকালকে থেকে আজকে একটু বেশি ভালো আছেন? আবার প্রতিমন্ত্রী সবগুলোই তো আশাবাদী মানুষ, তো এটা আই অলওয়েজ থিংক এনকারেজিং নিউ ব্লাড ইয়েস্টারডে ওয়াজ বেটার দেন টুডে, ভিতরে টুডে উইল বি বেটার দেন ইনশাআল্লাহ। ফাইনাল কমেন্ট করার জন্য আমাদের ওয়েট করতে। নতুন মুখের ভিতরে 16 জন আছে, মন্ত্রিসভা গঠিত হলো, আপনার বাকি 14 জন আছেন প্রতিমন্ত্রী। বাংলাদেশের সবকিছু মিলে আমি আপনার কাছে প্রথমে একটু জানতে চাই, যেটা হলো আপনার এই মন্ত্রিসভায় 25 জন মন্ত্রী আছে, সময়ের যে চাহিদা, সময়ের যে প্রয়োজন, অর্থনৈতিক চাহিদার কথা আছে। নতুন মুখের ভিতরে 16 জন আছে মন্ত্রী, 24 আর হলো আপনার বাকি 24 জন আছেন প্রতিমন্ত্রী। সবকিছু মিলে আমি আপনার কাছে প্রথমে একটু জানতে চাইবো, যেটা হলো আপনার কেমন হলো মন্ত্রিসভা? সময়ের যে চাহিদা, সময়ের যে প্রয়োজন, অর্থনৈতিক চাহিদার কথা বলি, রাজনৈতিক চাহিদার কথা বলি, মিলে যদি আপনি সংক্ষেপে একটু মন্তব্য করেন, তারপর আমরা আরেকটু বিস্তারিত যাব। একটা নতুন মুখ অনেক বেশি এসেছে। যেমন মন্ত্রীদের মধ্যে আগে মন্ত্রী, প্রতিমন্ত্রী বিভিন্ন পদে ছিল মাত্র 9 জন, সেগুলো এসেছে। আর বাকি 16 জনই তো নতুন। আবার প্রতিমন্ত্রী সবগুলোই তো নতুন আসছে। এটা এনকারেজিং যে নিউ ব্লাড ভিতরে ঢুকলো। তো এটার ফাইনাল কমেন্ট করার জন্য আমাদের ওয়েট করতে হবে তারা যতটুকু ইয়ুথফুল এক্সুবারেন্স নিয়ে আসছে, তাদের সততা, ন্যায়নিষ্ঠা, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি অবিচলতা কাজ করার পরে অন্তত 4 থেকে 6 মাস দেখার পরে মাত্র 9 জন করা সম্ভব হবে। এখন 16 জন আপাতত আমি এটাকে এনকারেজ করি। আবার প্রতিমন্ত্রী সবগুলো সংখ্যাটা এটা বড় মন্ত্রিসভা, হঠাৎ যেভাবে 50 জন, আবার উপদেষ্টা নিয়েছে ভিতরে 10 জন, 5 জন মন্ত্রী পদমর্যাদায়। ফাইনাল কমেন্ট করার জন্য আমাদের আদৌ কি দরকার ছিল? তারা যত হওয়ার পরে বেশি কথা উঠছে, এক্সুবারেন্স নিয়ে আসছে, আর অন্যদের নিয়ে এখনো সমালোচনা হয় নাই। একটা হলো খলিলকে নিয়ে কেন আনা হইল, এটা বিভিন্ন অ্যাঙ্গেলে যে খলিলের বিরুদ্ধে পদত্যাগের দাবি করেছেন এরা, পরে লন্ডন বৈঠকে ললিপপ ধরানোর পরে এই খলিল জায়েজ হইল। তারপরে আবার আপনি কোন খলিলের কথা বলছেন? ডক্টর খলিল, ফরেন মিনিস্টার যিনি হলেন এবং অন্তর্বর্তীকালীন সরকারেও ছিলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তো এটা নিয়ে জনমনে একটা কৌতূহল আছে যে খলিল কার লোক। কারণ বিচারপতি লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকার নিয়েও খলিল এবং ডক্টর মাহবুব মারা গেছে, এরা 2 জন পিএস হিসেবে ছিল। এখন এই সরকারে আসলো, বিভিন্ন পদত্যাগ দাবি করার পরে আবার লন্ডনে যাওয়া আপলজনিত পেছনে আবার প্রতিমন্ত্রীর মধ্যে কি ওর খাওয়া রাজনীতিবিদ একজনকে এনকারেজ দেয়া যেত না, ব্লাড সমালোচনা আছে। আর উপদেষ্টার মধ্যে একজন আমলাকে নিয়ে কেউ কমেন্ট করতেছে যে চিহ্নিত বিতর্কিত একজন আমলাকে উপদেষ্টা নিয়ে আসছে, যদিও বিএনপির কিছু কাজ করেছে আগের থেকে সেটা। আর নসেদ বাকিগুলো সবাই ভাবছে যে ভালো হইল 2 কারণে। অন্তত ইউনুসের হেজিমনির থেকে রেহাই পাওয়া গেল। আরেকটা হইল একটা নির্বাচিত প্রতিষ্ঠিত সরকার আসছে, নিশ্চয়ই এখন একটু শান্তি শৃঙ্খলা ফিরবে, এটা মানুষের একটা আশাবাদ আছে। আপনি পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে বলছিলেন, কেউ বলছেন, আমি সোশ্যাল মিডিয়ার কথাই যদি বলে থাকি, কেউ বলছেন বা কমেন্ট করছেন যে এটা যুক্তরাষ্ট্র এবং ভারত দুইজনকেই হয়তো সন্তুষ্ট করবে। আমি সেভাবে নাম ধরে বলি না, কারণ ডক্টর খলিল খুবই ব্রিলিয়েন্ট ছাত্র। আপনার প্রথম বাংলাদেশে জিয়াউর রহমানের আমলে 1600 নম্বরের প্রথম বিসিএস পরীক্ষা, যেটা 76-এর সুপিরিয়র পোস্ট এক্সাম হয়েছিল, সে পরীক্ষাতে খলিল স্টুড ফার্স্ট। হি ইজ রিয়েলি ব্রিলিয়েন্ট। কিন্তু দেশের সার্ভিসে তো বেশি দিন থাকে নাই, বাইরে বেশি। এখন সার্ভিস দিবেন, এখন দেবেন। এখন যেটা আপনি বললেন, ওটা যদি টেকনিক হয় যে 2 দিক খুশি করার জন্য এনেছে,
এটা বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় পরে বোঝা যাবে। আর আমাদের মতো ছোট দেশে তো কারো না কারো এরকম পুশ করার কায়দা থেকে থাকে, এরকম পুশ করার মধ্যে কেউ আসছে কি না আই ডোন্ট নো। আপনি যেমনটা বলছিলেন মন্ত্রিসভায় নতুন মুখ অনেক এসেছে, আরেকটা দিকও আছে মজার, সেটা হলো 1991 থেকে, মানে 1991-এর পর থেকে যে আমাদের গণতন্ত্রের যাত্রা শুরু হলো, আরেকটা তার আগে একটা অভ্যুত্থান, গণ অভ্যুত্থান হলো 1990 সালে, অনেক এসেছে। আরেকটা দিকও আছে মজার, দুইজন প্রধানমন্ত্রী 1991 থেকে পালাক্রমে, 1991 জিয়া এবং পর থেকে যে আমাদের গণতন্ত্রের যাত্রা শুরু হলো, আরেকটা জিয়ার তার আগে একটা অভ্যুত্থান, গণ অভ্যুত্থান ছিল 1990। টোটাল 35 বছর মাঝখানে কেয়ারটেকার গভর্নমেন্টের জরুরি অবস্থা সরকারের সময় বাদ দিলে মূলত দুইজনই থেকে যে আমাদের গণতন্ত্রের যাত্রা শুরু হলো, আরেকটা তো ওই জেনারেশনের গণ অভ্যুত্থান হলো, অবসান অনেক এসেছে। তারেক রহমান প্রথম মজার, সেটা হলো প্রধানমন্ত্রী 1991 ছিলেন খালেদা জিয়া, মানে তার 1991-এর পর থেকে যে পত্রিকায় লিখলো যে একটা জেনারেশন চেঞ্জ বাংলাদেশে আগে আদৌ, আর আরেকটা ছিল কিনা যেটা পত্রিকায় লিখলো যে বাংলাদেশে আগে আদৌ পুরুষ ছিল কিনা এই দুই মহিলা প্রধানমন্ত্রী 25 বছর 91, সেটা একটা রসিকতা হয়েছে আর কি 91 পর থেকে তো দুইজন। আচ্ছা, আর আমাদের এক জ্ঞানী পণ্ডিত তো আগে একবার কমেন্ট করছিলেন, পরের দিকে বোধহয় তিনিও পাওয়ারে আসছেন, অনির্বাচিত হোক যেভাবে হোক, যে 20 বছর, যখন তিনি বলছেন যে 20 বছর পরে আমাদের এসব জুট ঝামেলা একটু কমবে, কারণ দুইজনই তখন অবসরে যাবে, দুই মহিলা সম্বন্ধে এরকম একটা রসাত্মক মন্তব্য করেছিলেন আর কি। তো সেদিক থেকে সেটারও তো ধরা আসলে একটা নতুন যাত্রা অবসান হয়েছে। তো আসলেই একটা নতুন যাত্রা। তো এই নতুন যাত্রায় যারা মন্ত্রী পরিষদে আসলেন, আমরা কয়েকজন মন্ত্রী সম্পর্কে একটু আলোচনা করতে চাই। যেমন অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়ে 91 সালের পর থেকে ডমিনেটেড বাই সিলেট, সাইফুর রহমান আসলে একটা নতুন যাত্রা। তো এই নতুন যাত্রায় যারা মন্ত্রী পরিষদে আসলেন, আমরা কয়েকজন মন্ত্রী সম্পর্কে আবার মুহিটু আলোচনা করতে চাই। অর্থ মন্ত্রণালয়ে চলে গেল আপনার কুমিল্লাতে, অর্থ মন্ত্রণালয়ে কিছুদিন ছিল কুমিল্লা, 91 সালের পর সর্বশেষ দিনাজপুরে চলে গিয়েছিলেন। আসলে একটা 24-এর মন্ত্রিসভায় নতুন যাত্রায় যারা মন্ত্রী পরিষদে আসলেন, আমরা কয়েকজন মন্ত্রী সম্পর্কে একটু আলোচনা করতে চাই। আগে যিনি ফরেন মিনিস্টার ছিলেন, উনি সর্বশেষ অর্থমন্ত্রী ছিলেন। এবার অর্থ মন্ত্রণালয়ে চলে গিয়েছে, মারা গেছে বোধহয়। এবার অর্থ মন্ত্রণালয়ে চলে গিয়েছে আপনার চট্টগ্রামে আমির খসরু মাহমুদ চৌধুরী। কেমন করবেন? কোন জেলায় গেল সেটা বড় কথা নয়। আগে একটা মিথ ছিল যে সিলেটে একটা আসন থেকে যিনি জিতেন ওরাই সবসময় জিতে, এরকম একটা মিথ ছিল। এবং সেই সুবাদেই কি কিনা যে কত ডিগবাজি করে কোথার থেকে এক শিক্ষিত লোক ডক্টর রেজা গণফোরামে গেল, যার গণও নাই ফোরামও নাই, সেখান থেকে আবার কোথায় আসলো নূর টুরের কাছে, সেখান থেকে আবার ডিগবাজি করে ব্যারিস্টার শাহজাহানুমর মতো এবার বিএনপিতে আসলো, আসা এমপি হইলেন। তো এইগুলো একটা শক্ত জনসমর্থিত রাজনৈতিক দলের এই জাতীয় লোকজনকে যত কম নেওয়া যায় তত ভালো। যত ব্রিলিয়েন্ট হোক, যত ব্রেইনি হোক। কারণ আপনার একটা জিনিস আমি সবসময় দেখে আসছি, মোটামুটি 62 থেকে তো স্কুল লাইফের ছাত্র আন্দোলন, শরীফ শিক্ষা কমিশন 1959-এ সেটা ঘোষণার পর থেকে মিছিল টিছিল হইল আইয়ুব খানের বিরুদ্ধে, তখন থেকে লক্ষ্য করলাম যে শক্ত রাজনৈতিক দলের মধ্যে একটু কম লেখাপড়া জানা পোর খাওয়া মানুষ অলওয়েজ ফার বেটার দেন অন্য পোর না খাওয়া, রাজনীতি না করা লোকের থেকে ভালো থাকেন সবসময়। তাহলে আমাদের নতুন অর্থমন্ত্রী কেমন ভালো, কেমন সম্ভাবনা, কোনো অসুবিধা নেই। উনি তো আগে বাণিজ্য মন্ত্রী ছিলেন না, তো বাণিজ্য থাকলে অর্থের আর অসুবিধা কী হবে? নির্ভর করবে, আমির খসরু মাহমুদ চৌধুরীর কথা বলছেন, তো উনি তো অর্থমন্ত্রী হলেন, আমি আশা করছিলাম, আমার ধারণা ছিল না হয়তো ফরেন মিনিস্টার করবে, এরকম আলোচনা ছাড়াও, কারণ ওনার সাথে আমি তো টিভিতে টক শো করেছি, অসুবিধা কি দৃষ্টি নির্ভর করবে গম্ভীর এবং আবার হিউমারাসও আছে, হেসে কথা বলে অর্থমন্ত্রী হলেন। আমি আশা করছিলাম, আমার ধারণা ছিল না আপনি বললেন যে একসাথে ভারত, উনি তো আগে বাণিজ্য মন্ত্রী ছিলেন না, তো বাণিজ্য থাকলে অর্থের আর এখন অর্থমন্ত্রী হিসাবে আমার তো মনে হয় যে যদি আছে, সেটা হইল এই দলটা বাজার যদি এখন নিজেরা লুটপাটে না যায়, তাহাজ্জুদের নামাজের সময় ভোট দিতে আসবেন বলে জামাতকে কাউন্টার করা একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি হইতে পারে, কিন্তু আসলে তাহাজ্জুদ নামাজটা যদি মিন করা হয়ে থাকে আমলের হিসাবে, তাহলে
এনারা যদি সেভাবে করে এবার একটা ব্রেক থ্রু আমরা আশা করি। আমি খেয়াল করব একটা জিনিস, যে নূতন প্রধানমন্ত্রী চেহারায় কিন্তু মায়ের চেহারা বেশি পেয়েছেন, গলার স্বর আওয়াজ কথাবার্তা কিন্তু বাপেরটা পেয়েছেন। কেমন? তো এখন উনি প্রধানমন্ত্রী হিসেবে কোনটার মতো হবেন? কারণ আমি তো দুইজনের সরকারই দেখেছি। প্রেসিডেন্ট কম্বিনেশন যদি হয়, কম্বিনেশন হবে, হতে পারে, জিনের ব্যাপার থাকে, জেনেটিক ব্যাপার থাকে, কিন্তু আমার একটা ধারণা থাকবে ইফ হি বিকামস মোর ফাদার লাইক, জিয়াউর রহমানের যদি বেশি অংশটা উনি পান তাহলে হি উইল বি মোর সাকসেসফুল দেন ইফ হি বিকামস মাদার লাইক। কারণ জিয়াউর রহমানের শাসন পিরিয়ডটা বাংলাদেশের ইতিহাসে এখনও আনরাইভালড। উনি তো আগে এমন আনরাইভাল ছিল যে বাণিজ্য কু ফাল্টা কু বঙ্গবন্ধু হত্যা এগুলো নিয়ে তার কিছু সমালোচনা আছে, ইন্ডেমনিটি, তাতে বঙ্গবন্ধু হত্যা তার ভূমিকা আছে। অর্থমন্ত্রী হলে শাসক হিসেবে আমি আশা করছিলাম আমার ধারণা উনি তো আগে বাণিজ্য মন্ত্রী ছিলেন না, একটা ব্রেক থ্রু করেছেন, অসুবিধা কি হবে সেটা নির্ভর করবে। এখন সেই জন্য বলছি যদি ফাদার লাইক কোয়ালিটি যে পান এবং আত্মীয়তা, স্বজন প্রীতি, এগুলো তো জিয়ার সময় চিন্তা করা যায় নাই। যদিও বাইরে কথা ছিল, আমি তো তার ক্যাবিনেট ছিলাম, যে হি ওয়াজ টোটালি অনেস্ট অ্যান্ড আনরাইভাল অনেস্টি তার আছে, বাট হি অ্যালাউড হিজ পিপল টু বি করাপ্ট, এরকম একটা কথা আছে। তারপরও ওনার প্রশাসন ছিল চমৎকার। এমনকি তিনি সেই সময় দলমত নির্বিশেষে মেরিটোক্রেসিকে কায়েম করেছেন। আমার পরিষ্কার মনে আছে কয়েকটা ঘটনা। একটা হইল মোহাম্মদ আলী সাহেব সর্বশেষ স্বাস্থ্য সচিব ছিলেন, নরসিংদী বাড়ি। মোহাম্মদ আলী সাহেব তখন জয়েন্ট সেক্রেটারি এবং মুহিত সাহেব তখন ইআরডি সেক্রেটারি। তখন ইআরডি হইল এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশন, এখন তো ইকোনমিক রিলেশনস ডিভিশন। তো মোহাম্মদ আলী সাহেবকে ইআরডিতে পোস্টিং দেওয়ার কথা উঠল পর জিয়াউর রহমান সাহেবকে রাজনৈতিক এবং আমলাদের কয়েকজন থেকে একটু বলল তাকে দেয়া কি ঠিক হবে? বলে যে কেন? বলে যে তিনি তো বঙ্গবন্ধু ভক্ত এবং বঙ্গবন্ধু তাকে ফরিদপুরে ডিসিও করেছে, এই জাতীয় একটা সমালোচনা। তো প্রেসিডেন্ট জিয়া জিজ্ঞেস করলো যে অফিসারের দক্ষতা কেমন? বলে ওইটা আনকোশ্চেনেবল। হোয়াট অ্যাবাউট অনেস্টি? বলে 100%। তখন জিয়ার কমেন্ট ছিল তাইলে আমার অসুবিধা কি বঙ্গবন্ধু ভক্ত হইলে? সততা যদি 100% হয়, দক্ষতা যদি আনকোশ্চেনেবল হয়, তাকে ওখানে পোস্টিং দিলেন। উনি তো আগে বাণিজ্য মন্ত্রী ছিলেন। এটা দেখেন কি স্ট্যান্ডার্ড মেইনটেইন করছেন, মেরিটোক্রেসিটা নিয়ে আসার জন্য। নির্ভর করবে 79 যেটাতে ডক্টর খলিল ফার্স্ট হয়েছে, উনি তো অর্থমন্ত্রী হলেন। আমি আশা করছিলাম, আমার ধারণা ছিল বাংলাদেশ ফরেন মিনিস্টার করবে প্রথম। উনি তো আগে বাণিজ্য মন্ত্রী ছিলেন না, নাম্বারে লিখিত হয়েছে অর্থের। এটা প্রফেসর শামসুল হক নির্ভর করবে তাকে হেড মাহমুদ সিলেবাস জিয়াউর রহমান সাহেব করে দিয়েছে। উনি তো অর্থমন্ত্রী এমন ভাবে করেন যেন আমি আশা করছিলাম, আমার ধারণা ছিল না হয়তো 1600 নাম্বার রিটেন, তারপরে আবার এই 1600-র মধ্যে 1300 হইল রিটেন, এবং সেখানে আরও শক্ত জিনিস ছিল যেটা 3টা ব্যাচের পরে উঠাই দিল, যে একটা ইংরেজি রচনা পুরো 3 ঘন্টা, একটা রচনা শুধু 100 নাম্বার, একটা বাংলা রচনা পুরো 3 ঘন্টা, শুধু একটা রচনা 100 নাম্বার। এই 3 ঘন্টা একটা ইংরেজি রচনা লিখতে গিয়ে অনেকেই ঝরে যেত, কারণ দেখা গেল গরুর রচনা লিখতে গিয়ে গরুরে টেনে নদীতে নিয়ে সাগরে নিয়ে 3 ঘন্টা শেষ করা যায় না। তারপরে আবার 200 নাম্বার ভাইবা, 100 নাম্বার সাইকোলজি, তাইলে এই 1600, এবং এই 1600-র পরে আবার ফাউন্ডেশন ট্রেনিংয়ে আরও 600 নাম্বারে পরীক্ষা নিয়েছেন উনি। 300 হইল সিভিল সার্ভিস একাডেমি, তখন কোটা ছিল সিভিল অফিসার্স ট্রেনিং একাডেমি, সেটার ইভলিউশন। 300 আবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা। তাহলে কীভাবে আপনার শক্ত করে বাছাই করে নিয়েছে। তো এক ব্যাচ হইল 79 যারা জয়েন করলো, তারপরে 81, তারপরেই নাম্বার 50% পাস মার্কটাকে 45 করে দিল। তার কারণ যা অ্যাডভার্টাইজ করে 50% পাস মার্ক পেয়ে রিটেনে, তা সেই সংখ্যা আসতেও কষ্ট হয়। পরে যাইয়া এটা 45% করে দিল। এরপরে তো বিসিএস 84 থেকে এই সিলেবাসে উঠিয়ে দিল। হোয়াই? এটা একটা আমি মনে করি ষড়যন্ত্রমূলকভাবে সিভিল সার্ভিসটাকে ডাউনগ্রেড করার জন্য কেউ এটা করেছে, না হলে এরকম স্ট্যান্ডার্ড কেন ধরে রাখা নাই। আর্মিতে কিন্তু আপনার তাদের এলিটিজম ধরে রাখছে রিক্রুটমেন্টের, এখনও খেয়াল রাখবেন, সেখানে কোনো কম্প্রোমাইজ হয় না। সিভিল সার্ভিসে চলে আসছে 1600 থেকে 1000-এর পরীক্ষায়।
পরেরগুলো তো চলেই গেল। তো জিয়াউর রহমান শুধু সেটা করে নাই, তার মেরিটোক্রেসির জন্য বাংলাদেশ ব্যাংকে 76-এ 80 জন ক্লাস 1 অফিসার অ্যাডভার্টাইজ করাইছিল। গভর্নর ছিলেন নাজির আহমদ সাহেব। এই জিয়া সাহেবই নাজির সাহেবকে দিয়ে বলছে যে বাংলাদেশ ব্যাংকের রিক্রুটমেন্টটাও ক্লাস 1 অফিসারের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে করেন, পাবলিক সার্ভিস কমিশন 1-এর মাধ্যমে। সেখানেও ব্রিলিয়েন্ট ছাত্রদেরকে আনা হয়েছে। তো সে মেরিটটা আপহোল না করে খালেদা জিয়ার আমলে তো প্রমোশনের মধ্যে দলীয়করণের অভিযোগ শুরু হয়েছে। প্রথম 92 ফেব্রুয়ারিতে প্রথম গণপদোন্নতির সময় দলীয়করণের অভিযোগ আসছে, এবং আমলাদের দলীয়করণের মধ্যে প্রথম যাত্রা শুরু করেছেন বেগম খালেদা জিয়া। আবার চুক্তিভিত্তিক নিয়োগ, এত বেশি চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে সে আমলে যে সিভিল সার্ভিসের যত সেক্রেটারি তার মোর দেন 60% চুক্তিতে হয়েছে, এবং সেই চুক্তিগুলো এমন বেশি হয়েছে যে কোনো একজনকে তো তার কার্যালয়ে 5 বার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। 3rd ডিভিশনের গ্র্যাজুয়েট, তার পছন্দের ছিল, 4 বার হওয়ার পরে আরও কয়েকদিন বাকি ছিল ওনার মেয়াদে, সেটাও দেওয়া হয়েছে। তো এই জিনিসটা আবার সেই চুক্তিতে মুক্তি, এটা কি হবে যুক্তি, সিভিল সার্ভিস চলে যাবে। এখন তো কিছু চুক্তি আসা আবার শুরু হইলে দেখা যাচ্ছে, সেটা একটা বড় পয়েন্ট থাকবে। সিভিল সার্ভিসকে সিভিল সার্ভিসের মতো যদি থাকতে দেন তাহলে মেরিট অনুযায়ী আপনি সিনিয়রিটি অনুযায়ী। তারপরের 15, 16, 20 বছরে তো এটার পলিটিসাইজেশন আরো অনেক বেশি হয়েছে, হবে পাল্লা দিয়ে হয়েছে, যেটা হলো এই স্বৈরাচারের উত্থান, আপনার চোরতন্ত্রের উত্থান, সেটারও তারা শরিক হয়ে গেছে। সেই জায়গা থেকে বেরোতে হলে নতুন প্রধানমন্ত্রীকে তাহলে তার ফাদার্স প্লেবুক ফলো করা উচিত আপনি মনে করছেন? আমি মনে করছি যে যদি লাইক ফাদার লাইক সান হয় তাহলে উনি ব্রেক থ্রুতে আসতে পারবেন। কারণ যদি ওই সিরিজ যেটা হয়, একবার আপনি যদি একটা শুরু করে দেন, খালেদা জিয়া যখন দলীয়করণ করলো তখন যাইয়া হাসিনা তার থেকে আর একটু বেশি করলো, জোট যখন একটা দলীয়করণ করলো মহাজোট তার থেকে বেশি করলো, এবং সেটা ওপেন হয়ে গেল। উনি তো আগে বাণিজ্য মন্ত্রী ছিলেন না, তো বাণিজ্য ওপেন হয়ে গেল, এবং ওপেন হতে গিয়ে এমন পর্যায়ে করবে থানার ওসি মাহমুদ চৌধুরীর কথা দলীয় ফোরামে উনি তো অর্থমন্ত্রী হলে দিত। আমি আশা করছিলাম দলীয় বক্তৃতা দিত। উনি তো আগে বাণিজ্য মন্ত্রী ছিলেন, এই যে ঢাকার ডিসি ছিলেন শওকত সাহেব, অর্থের আরো কেমন যায় কি হবে, প্রেসিডেন্ট জিয়া মানিকগঞ্জে গেলেন বক্তৃতা দেবেন। মাহমুদ চৌধুরীর কথা বলি, যে রাজনৈতিক বক্তৃতা শুরু হলো নেমে চলে আসছে। কেরামত আলী সাহেব ক্যাবিনেট সেক্রেটারি, আমি তখন মাত্র ডেস্ক অফিসার। আমরা নাটোর গণভবনে ক্যাবিনেট মিটিং করতে গেলাম, জিয়াউর রহমান সাহেব সেখানে করলেন উত্তরা গণভবনে। তো আগে মিটিং পর্যন্ত ক্যাবিনেট মিটিংটা আমরা সেরেছি, যেই ওনার পলিটিক্যাল মিটিং শুরু হইল তখন ক্যাবিনেট সেক্রেটারি কেরামত আলী সাহেব, জয়েন্ট সেক্রেটারি নূর নবী চৌধুরী, ডেপুটি সেক্রেটারি ওমর ফারুক, আমরা বেরিয়ে চলে আসছি। আমরা তো সেখানে থাকবো না। আর এখন রাজনীতিবিদ আমলাকে তার রাজনৈতিক বৈঠকে রাখে, আমলারা কথা বলে। সেই জায়গা থেকে বের হয়ে আসার কি খুব সহজ পথ আছে নতুন প্রধানমন্ত্রী? আছে, সহজ নাই কেন? নতুন প্রধানমন্ত্রী তো ওভারওয়েলমিং মেজরিটিতে আসছেন, ওনাকে তো কেউ দয়া করে আনে নাই, এবং তার ক্ষমতায় আসার পিছনে তো আমলাদের কোনো অবদান নাই, কেউ দলীয়করণ করে তাকে করে নাই। ওই পিছনে কারা রিসার্চ করছে ফাও কথাবার্তা, এগুলা কোনো কাজ হয় না। মানুষ তাকে পছন্দ করেছে, ভোট দিয়েছে, তার ক্যারিজমেটিক রোল পছন্দ করেছে, তাকে ফেয়ার ভেবেছে। আগে তাকে যুবরাজ বলুক, হাওয়া ভবনের এটা বলুক, খোয়াবের বলুক, কিন্তু এই 16-17 বছর বাইরে থেকে আসার পরে 1.5 মাসের ভিতরে একটা নির্বাচনে মানুষের একটা চেঞ্জ হয়েছে। মানে উনি সময়ও পেয়েছেন কিন্তু 1.5 মাসের মতো। 2 মাসও তো হয় নাই, উনি এসে তো প্রধানমন্ত্রী হয়ে গেলেন, বাইরের থেকে অনেকটা কমিউনিস্ট স্টাইলে আসলেন। তাহলে মানুষ তাকে পছন্দ করেছে, দলটাকে পছন্দ করেছে তার নেতৃত্বে। একটা জিনিস খেয়াল করেন, 111 সরকারের সময় বাজার ভাঙ্গার কিন্তু অনেক পায়তারা ছিল, ভেঙে ফেলছিল তো। মান্নান ভূঁইয়া আরেকটা রোল নিল, মান্নান ভূঁইয়া সাইফুর রহমানের নেতৃত্বে একটা কমিটি। সাইফুর রহমান না, এই যে এখন যে মন্ত্রী হলো মেজর হাফিজ, তিনিও ছিলেন এই জাতীয় উলমদের। সাইফুর রহমান না খোলা জিলে উঠছে, মান্নান ভূঁইয়া গেছে। এবং রাজনৈতিক প্রতিহিংসা এত বেশি ছিল সে সময় যে খালেদা জিয়াকে বাদ দেওয়ার জন্য এই যে সাইফুর রহমান, মান্নান ভূঁইয়া, তারপর যে মেজর হাফিজ, এরা তো ভিন্ন ভিন্ন চেষ্টা করেছে। তো -2 ফর্মুলার পার্ট ছিল ওটা বলা হয় আর কি, কেমন। তো সে অবস্থার থেকে ইনি বাইরে থাকা সত্ত্বেও পার্টিটা ভাঙে নাই, ধরে রাখছে।
কেমন? আবার শেখ হাসিনাকে আউট করার জন্য তো লাগছিল, ওই যে যারা স্টার হইতে চেয়েছিল, স্টার বলা হইতো তাদের, সুরঞ্জিত, তোফায়েল, আমু, রাজ্জাক। তো শেখ হাসিনা ক্ষমতায় এসে সেগুলার আবার পিছন থেকে নক্ষত্রের পতন ঘটিয়ে না, শুধু স্টার না, উনি স্টারের শেষের দিকে রেস বানিয়ে দিলেন। রাজ্জাক, আমু, তোফায়েল, সুরঞ্জিত, স্টারকে উল্টো পিছন দিকে রেস হয়ে যায়। তো এইবার তো মেজর হাফিজ মন্ত্রী হইল যে নিশ্চয় আগেরটা ভুলে গেছে, যেভাবে হোক সেটা হয়। আর থাক, আমার কথা হইল যেভাবে তারেক রহমান এবার একটা নতুন ডাইমেনশন সৃষ্টি করেছেন, যে নির্বাচনের পরে জামাতের আমিরের বাসায় গেলেন, এটাও তো একটা ক্রেডিবিলিটি। আগে কি শুনো এটা হতো? নাহিদের বাসায় গেলেন, চরমোনার পীরের বাসায় গেলেন, দেখে আসলেন। তো এই যাওয়াগুলার একটা উপকারিতা আছে। এই যে প্রথম বললো না, সংবিধান সংস্কার বিষয়ক শপথ না করলে জামাত আসবে না, এরকম কথা শুনে গেল না? আমরা তো সারাক্ষণ টিভি নিয়ে বসে রইলাম। আমার কিন্তু 2,500 টাকা খরচ হয়ে গেছে ভোটের পিছনে। ভোটের আগের দিন থেকে যে শুরু করলাম বাসায় লোকজন সবাই মিষ্টি খাওয়া, যে একটা ব্রেক থ্রু হইতেছে, একটা ভালো নির্বাচন হবে, হ্যাঁ, অন্তত ইউনুসের শেষের দিকে পাশও হবে, ইউনুসেরও মুক্তি হবে, আমরাও ইউনুসের দখল থেকে বাঁচবো। সেই জন্য আমি কন্টিনিউয়াস 3 দিনের অনুষ্ঠান করে মিষ্টি হয়ে গিয়েছি। তো সেই যে ব্রেক থ্রুটার মধ্যে এটা একটা বড় ব্রেক থ্রু। ইয়াং, কম বয়স, বয়স তো বেশি না, যে জামাতের আমিরের বাসায় গেলেন, এই যে তাদের কাছে যায়, ওটার সুফল উনি পেলেন না? এরা শপথে আসবে না বললো, কিন্তু তারপরে তো ভেবে চিন্তে আসলো। ওই রাজনৈতিক আলোচনায় আমরা আবার একটু পরেই আসবো। আমি আরেকটা বিষয় সম্পর্কে জানতে চাইবো, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ হচ্ছে সবচেয়ে বড় দাবি সবারই ছিল। জননিরাপত্তাহীনতা ব্যবসায়ীদের কাছ থেকে বলেন আর সাধারণ নাগরিকের কথাই বলে এখনো সেটা আছে, এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, সালাউদ্দিন আহমেদ সাহেব, এবং তাকে দায়িত্ব দেওয়ার ভিতরে আরেকটা ট্রেডিশনাল চেঞ্জও আসছে। গত 15-20 বছরে যারা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তারা দলের, যেমন গত 10 বছর 15 বছর ধরে যারা ছিলেন, মানে আসাদুজ্জামান খান কামাল, উনি আওয়ামী লীগের সিনিয়র লেভেলে কোনো নেতা ছিলেন না, উনি আপনার তেজগাঁও থানা আওয়ামী লীগের নেতা পর্যায়ের একজন নেতা ছিলেন। তো হোম মিনিস্ট্রির মতো জায়গায় সালাউদ্দিন আহমেদ আপনি গত 1-1.5 বছর ধরে দেখছেন বিএনপির ফেস হিসেবে কাজ করছেন, যত সংস্কার সংলাপ বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন, এবং উনি একসময় কিন্তু এই মানে কি বলে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে মানে রাষ্ট্রীয় বাহিনী যখন গুম করে, মানুষকে দেশ থেকে বের করে দেয়, পাচার করে, যেটাই বলে থাকুক, যেমন উনিও তো সেই একজন ভিকটিম ছিলেন। লম্বা সময় ধরে উনি দেশের বাইরে, তারেক রহমান যেমন আপনার ছিলেন লন্ডনে, উনিও লম্বা একটা সময় ধরে শিলংয়ে ছিলেন। উনাকে দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। কেমন করবেন, কেমন হবে স্বরাষ্ট্রমন্ত্রী? সালাউদ্দিন সাহেব তো প্রশাসন ক্যাডারের লোক, সেটা জানেন। বিসিএস 85 বেসের 88-এর ফেব্রুয়ারি মাসে ওনারা জয়েন করেছেন, কেমন 15 ফেব্রুয়ারি, এবং ইনসিডেন্টালি তখন আমি রিক্রুটমেন্ট দেখি আমার সহিতে সে অ্যাপয়েন্টমেন্ট গিয়েছে। পরে উনি 91 সালে যখন খালেদা জিয়ার নজরে পড়লেন, এপিএস হইলেন, সেখান থেকে আমাদের অনেকেই সিভিল সার্ভিসের অনেকে ওই দিকে গেলে, এপিএস হলে তার দয়া দাক্ষিণ্যে আস্তে আস্তে তারা নিজের কর্মযোগ্যতা, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি যেভাবে সম্রাট হয়, রাজা হয়ে যায়, শাসক হয়, সেরকম হয়েছে। সালাউদ্দিন যদি এবার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের গুমের তদন্তটা নিজে ঠিকমতো করতে পারেন, বাহির করেন, দ্যাট উইল বি এ ইউনিক এক্সাম্পল, যদি উনি করেন। কারণ এটা একটা কৌতূহল আমার মধ্যে আছে। আমি আপনার গত 5/6/2015 জুনের 5 তারিখ 2015 সালে একটা লেখা আমার কলামে লিখছিলাম, সালাউদ্দিন হিরো হবেন না জিরো হবেন। সেই 15 সালে এই গুম টুম হওয়া প্রেক্ষিত সবই। তার আগে 14 ইলেকশনের পরে গুপ্ত স্থান থেকে বিএনপির যে প্রচারণা করতেন রুহুল কবির রিজভির সাথে, সালাউদ্দিন সাহেবও ছিলেন, চৌকস স্মার্ট, বাইরের থেকে করতেন। তো এখন উনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যদি সেই গুমের তার ইতিহাসটা আগে তদন্ত করেন, আমরা খুশি হব। যদি প্রকাশ্যে আনেন, ওইটা বের করতে পারলে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে উন্নতি করতে হবে, ত্রুটি কোথায় আছে, একটা অনেক কিছু বেরিয়ে যাবে যদি উনি করেন আর কি। কারণ তার মুখ থেকে তো খোলামেলা এখনও শুনলাম না, প্রকাশ করল না। অন্যরা যারা গুম থেকে ফিরে আসে তারা বলে ভুলে গেছে, বলে না, কি ভয় বলে না, কি বলে সেটা হবে। আমার ধারণা যে সালাউদ্দিন সাহেব তো পরে মন্ত্রিত্বেও ছিলেন
এবং নেক্সট লোকজন বলে যে উনি বাজার দলের জেনারেল সেক্রেটারিতেও আসবেন, তার যেটা আছে। আমরা তাকে সফল হিসাবে আশা করব যদি উনি কোনো বায়াসনেসে না যান। আমি এই জন্য বলছি 4 থেকে 6টা মাস একটু দেখতে হবে, কারণ কেউ ভান করে ময়ূরপুচ্ছু পরে, কাক ময়ূরপুচ্ছু পরে সবসময় ময়ূরের মতো থাকতে পারবে না, বেরিয়ে যাবে। আর গোলাপের সুবাসটা যখন বেরোবে, কারো অপকর্ম থাকলে সেটা কিন্তু বেরিয়ে যাবে, সোজা হিসাব। এই যে একজন উপদেষ্টা নিয়ে বাইরে সমালোচনা হচ্ছে না, যদিও তিনি আমলা উপদেষ্টা, যে তারাই কেন নিচ্ছে, হ্যাঁ, সেগুলো সমালোচনা থাকে, বেরিয়ে যায়। আপনার কোনো রকমে কিছু লুকাতে পারবেন না। আবার তারেক সাহেব সম্পর্কে আমি উত্তরাধিকার রাজনীতিতে জয় এবং তারেক কার জয় হবে সেটাও কিন্তু আমি লিখছিলাম আপনার 24/8/2013, যে উত্তরাধিকারের রাজনীতিতে কার হবে জয়, কার হবে পরাজয়। সেখানেও আমি ব্যাখ্যা করে দিয়েছিলাম যে তারেক উইল সারভাইভ, জয় এবং তারেককে নিয়ে লেখার সময় আর কি। উনি তো আগে বাণিজ্য মন্ত্রী ছিলেন, সফল হন, তো বাণিজ্য থাকলে রাজনৈতিক প্রসঙ্গে আমরা আস্তে আস্তে আসবো। রাজনৈতিক প্রসঙ্গে আমরা শুরু করতে চাই। 10 জন উপদেষ্টার কথা বলছিলেন, উনি তো অর্থমন্ত্রী হলেন, 5 জন আছে মন্ত্রী। আমি আশা করছিলাম, আমার ধারণা ছিল না হয়তো ফরেন মিনিস্টার করবে। 5 জন যে মন্ত্রী পদে আগে বাণিজ্য মন্ত্রী ছিলেন, 3 জন আছে। তো বাণিজ্য থাকলে অর্থের আর অসুবিধা কি হবে? মির্জা আব্বাস করবে, মির্জা আব্বাস এমপি, মির্জা আব্বাস উনি তো অর্থমন্ত্রী হলেন, উপদেষ্টা পর্যায়ে আমি আছেন। আশা মির্জা আব্বাস করছিলাম, আমার আছেন, ধারণা নজরুল ছিল ইসলাম না খান হয়তো আছেন, ফরেন রিজভী মিনিস্টার আছেন, করবে। রুহুল কবির উনি রিজভী তো আছেন, আগে 3 বাণিজ্য জন মন্ত্রী আছেন। ছিলেন তো না। এইখানে তো প্রাইম বাণিজ্য মিনিস্টারের থাকলে আগামী দিনের অর্থের আর রাজনৈতিক অসুবিধা কি হবে? কলাকৌশল কি হবে, নির্ভর করবে, রাজনীতি এ ধরনের কোনো কিছু ইঙ্গিত দেয় কিনা 3 জন সিনিয়র লিডারকে তার অ্যাডভাইজার হিসেবে আমি আশা করছিলাম, আমার ধারণা ছিল না। আগের প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা, ওই সময়ও কিন্তু উনি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দিতেন, কখনো ব্যবসায়ী হতেন, কখনো সাবেক আমলা হতেন। এটা রাজনৈতিক নেতৃত্বে যিনি চেয়ারে আসেন, তিনি নিজের সেফ সাইডের জন্য ভাবে যে যারা দলের জন্য খেটেছে এই জাতীয় মানুষকে উপদেষ্টা হিসেবে রাখা দরকার। এর পিছনে আরেকটা কারণও থাকে, আপনার রাজনৈতিক দল তার লোককে অ্যাকোমোডেট করার জন্য সর্বাত্মক চেষ্টা করে। যেমন প্রেসিডেন্ট জিয়া একসময় তার মন্ত্রিসভাতে যা নিলেন তো নিলেন, কিন্তু তারপরেও তার নিজের লোকজনগুলো অ্যাকোমোডেট করে জেলা সমন্বয়ক নামে, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর নামে প্রত্যেক জেলাতে একজন করে পলিটিশিয়ানকে নিয়েছেন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর নামে অ্যাকোমোডেট করার জন্য। তো এখানে সিনিয়র নেতাদেরকে মন্ত্রিত্ব না দিয়ে অ্যাডভাইজার হিসেবে এনেছেন। এগুলো আরও তো পদ বাকি আছে, সেগুলাতে কারা আসবে, ধরেন এখনো অনেক বাকি আছে, সেগুলাতে কাকে নেবেন? যেমন প্রেসিডেন্টের পদটা বাকি আছে, সেখানে তো একজন মোটামুটি হয়তো একজনের কথা বেশি শোনা যায়, উনি হয়তো হবেন, তাকে হয়তো নেবেন। তারপরে যাইয়া আপনার এখানে সংসদে স্পিকার আছে, ডেপুটি স্পিকার যদি বিরোধী দলকে দেয়, চিফ হুইপ আছে। সংসদ নেতার পদও তো উনি কোনো মন্ত্রীকে ডেলিগেট করে দিতে পারেন দায়িত্ব পালনের জন্য। আমার মনে হয় না তার অ্যাবসেন্সে কেউ যদি সে রোল প্লে করে, সংসদ নেতার পদটা তারেক রহমান কাউকে দেবেন আমি ভাবি না, দেয়া উচিত হবে না। তার কারণ সংসদ নেতার পদটা তার হাতে থেকে তিনি এটা ট্যাকেল করবেন, তাহলে তার জন্য ভবিষ্যতের জন্য একটু শক্ত হতে পারবেন, এবং উনি যে অ্যাকোমোডেটিং ওইতে কাজ করতে পারেন সবাইকে আগলাইয়ে। যদিও তাদের নিজেদের 2 দলই বাজাই, জামাত এবং বিএনপি, তারপরও আপনার প্রথমে বাইতুল মোকাররমে যে একটু সমাবেশ করে একটা বেশকি দিল বিরোধী দলের লোকজন ভোট নিয়ে, তারা তো সুযোগ পেলেই একটা ইস্যু তৈরি করার চেষ্টা করবে। তাহলে সেজন্য সংসদ নেতার পদটা কাউকে দাগ দেওয়া ঠিক হবে না। আর মন্ত্রিসভাটা আমি ভাবছিলাম প্রথম দিকে আর একটু ছোট করবে আর কি, 30-এর মধ্যে রাখবে প্রাথমিকভাবে, পরে না পারতে গেলে কেউ হয়তো একটু করে বাড়াবে। তো নতুন বেশি নেওয়াতে হয়তো তিনি তাদেরকে ট্রেন আপ করে গড়ে উঠানোর জন্য বড় করেছেন আর কি। আর উপদেষ্টা, এত পরিমাণে উপদেষ্টা, এগুলোকে অন্যদিকেও অ্যাকোমোডেট করে কোনো দরকার ছিল না। I do not find